সেই দিন সকালে ঢাকার পূর্বাঞ্চলের বাতাসে তখনও গত রাতের বৃষ্টির ভেজা গন্ধ লেগেছিল। ভেজা মাটির সোদা গন্ধের সাথে রাস্তার পাশে জমে থাকা আবর্জনার তীব্র গন্ধ মিশে একাকার হয়ে গিয়েছিল। প্লাস্টিক আর পুরনো কার্ডবোর্ডের স্তূপের মধ্যে দিয়ে এক তরুণী অত্যন্ত মনোযোগ দিয়ে ব্যবহৃত মিনারেল ওয়াটারের বোতল কুড়িয়ে নিচ্ছিল। তার নাম নাফিসা, বয়স ২ এর কোঠায়। শরীরটা ছোটখাটো হলেও তার প্রতিটি পদক্ষেপে ছিল দিতার ছাপ। গায়ের রং শ্যামলা, মুখটা ধুলো আর ঘামে প্রায়ই ঢাকা থাকলেও তার সৌন্দর্যের আভা পুরোপুরি লুকানো যেত না। কাঁধে ঝোলানো বস্তাটা তার পিঠের প্রায় পুরোটাই ঢেকে রেখেছিল। সে দ্রুত পায়ে হাঁটছিল, যেন পথচারীদের ঘৃণামিশ্রিত চাহনি তার গাসোয়া হয়ে গেছে। মাঝে মাঝে সরু গলির ছোট ছোট বাচ্চাদের দিকে তাকিয়ে সে একটা হালকা হাসি দিত, যারা তাকে চিনত। আপা, সকালে, একটা বাচ্চা হাত নেড়ে চেঁচিয়ে উঠল। সকাল, বাবু। মন দিয়ে পড়াশোনা করিস, কেমন? একদম ফাঁকি দিবি না, সে উষ্ণতার সাথে জবাব দিল। তার নিঃশ্বাস ভারী হয়ে এলেও সে জানত না যে আজকের দিনটা তার পুরো জীবনটাকে ওল্টপাল্ট করে দিতে চলেছে। কারওয়ান বাজারের কাছের বড় রাস্তার মোড়ে তখন পুলিশের একটি দল গাড়ি তল্লাশি করছিল। তারা ব্যস্তভাবে যাওয়া মোটরসাইকেল থামাচ্ছিল। তাদের মধ্যে একজন ছিল কনস্টেবল হারুন, যে তার বদমেজাজ আর রুক্ষ আচরণের জন্য পরিচিত ছিল। তার মুখটা সবসময় থমথমে থাকত আর কথাগুলো ছিল ছুরির ফলার মতো ধারালো। অনেক সিএনজি চালক বা রাইড শেয়ারিং সার্ভিসের চালকেরা তার ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য মনে মনে বিরক্ত থাকত। নাফিসা তার ছোট ঠেলাগাড়িটা ঠেলতে ঠেলতে সেই জায়গা দিয়ে পার হচ্ছিল যেখানে একটি বড় প্লাস্টিকের বস্তা রাখা ছিল। গাড়িটা ক্যাচক্যাচ শব্দ করছিল, যেন তার মালিকের মতোই ক্লান্ত। সে ছিল দ্রুত এই তল্লাশি চৌকিটা পার হয়ে যেতে, কিন্তু ভাগ্য তার সহায় ছিল না। তার গাড়িতে থাকা একটা পুরনো বোতল রাস্তায় পড়ে গেল। নাফিসা তড়িঘড়ি করে সেটা তুলতে গেল, কিন্তু তার অনিচ্ছাকৃত নড়াচড়ায় গাড়িটা কনস্টেবল হারুনের পায়ে হালকা ধাক্কা দিল। ওই, চোখে দেখিস না? হারুন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে গর্জে উঠল। নাফিসা চমকে গিয়ে সাথে সাথে মাথা নিচু করল। মাফ করবেন, স্যার। আমি ইচ্ছা করে করিনি। বোতলটা। চুপ কর, টোকাই কোথাকার! হারুন সে তার কথা থামিয়ে দিল। আশেপাশের কিছু লোক তাদের দিকে তাকাতে শুরু করল। নাফিসা নম্র থাকার চেষ্টা করে বলল, আমি ক্ষমা চাইছি, স্যার। আমি। তার কথা শেষ হওয়ার আগেই হারুন সজোরে ঠেলাগাড়িটাতে লাথি মারল। নাফিসার সব জিনিসপত্র রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ল। কাচের বোতলগুলো ভেঙে গেল, টিনের ক্যান গড়িয়ে নর্দমায় পড়ল। পরেরবার পাবলিক রাস্তায় চলার সময় চোখ কান খোলা রাখবি। মানুষের কাজের ব্যাঘাত ঘটাবি না, সে আবার ধমকে উঠল। লজ্জা আর অপমানে নাফিসার মুখ লাল হয়ে গেল। চারপাশের মানুষ ফিসফিস করতে শুরু করল। কেউ কেউ মোবাইল ফোনে ভিডিও করতে লাগল। পাশের এক দোকানের এক মহিলা বলে উঠলেন, স্যার, ও তো শুধু একটা টোকাই। ওর সাথে এমন করছেন কেন? কিন্তু হারুন তার দিকে বিদ্রূপের দৃষ্টিতে তাকাল। চাচি, এটা পুলিশের অপারেশন এলাকা। নাক গলাবেন না গি। চোখের জল আর অপমান বুকে চেপে নাফিসা হাঁটু গেড়ে বসে একটা একটা করে ভাঙা বোতল তুলতে লাগল। তার হাতে কাঁচ ফুটে রক্ত বেরোচ্ছিল, কিন্তু সে চুপ করে রইল। তার এই নীরবতার আড়ালে তার ভেতরটা পুড়ছিল। শারীরিক কষ্টের জন্য নয়, তার আত্মসম্মানকে এভাবে পায়ে পিষে ফেলার জন্য। মনে মনে সে বিড়বিড় করল, শুধু আমি একজন টোকাই বলে যে কেউ আমাকে লাথি মারতে পারে, অপমান করতে পারে। যদি ওরা জানত আমি আসলে কে! কিন্তু সে নিজেকে সামলে নিল। সে জানত এখনও সময় হয়নি। হারুন তখনও তার কাছে দাঁড়িয়েছিল, যেন নাফিসার এই অপমানটা সে উপভোগ করছে। যা, এখন ভাগ এখান থেকে। জ্যাম লাগাবি না, সে এমনভাবে হাত নাড়ল যেন একটা বুনো বিড়াল তাড়াচ্ছে। নাফিসা ধীরে ধীরে মুখ তুল, সরাসরি হারুনের চোখের দিকে তাকাল। সেই দৃষ্টিটা ছিল তীক্ষ্ণ, শীতল, যা সেই পুলিশ কনস্টেবলকে অজানা কারণে কিছুটা অস্বস্তিতে ফেলে দিল। কি, এমনভাবে কি দেখছিস? হারুন চ্যালেঞ্জ ছুড়ে দিল। নাফিসা কোনো উত্তর দিল না। সে শুধু একটা গভীর নিঃশ্বাস নিল, তার বাকি শক্তিটুকু জড়ো করে শান্তভাবে বলল, ঠিক আছে, স্যার। আমি যাচ্ছি। ও সে ধীরে ধীরে তার ঠেলাগাড়িটা ঠেলে নিয়ে গেল, কিন্তু তার হাঁটার ধরনে কিছু একটা বদলে গিয়েছিল। সে আর শুধু একজন সাধারণ টোকাই ছিল না। নাফিসা চলে যাওয়ার পর অন্য দুই পুলিশ সদস্য, রফিক আর সেলিম, হারুনের কাছে এল। এত কঠোর হওয়ার কি দরকার ছিল, হারুন? ও তো শুধু একটা টোকাই। হারুন তাচ্ছিলের হাসি হেসে বলল, আরে ছাড় তো। এই টোকাইগুলো মাঝে মাঝে চোরও হয়। কে জানে, হয়তো ওর গাড়িতে নিষিদ্ধ কিছু পাচার করছিল ও।
কিন্তু মেয়েটাকে তো বেশ ভদ্র মনে হল। আমি ওর চোখ দেখেছি, সাধারণ টোকাইদের মতো না, সেলিম আস্তে করে বলল। ধুর, তুই বেশি বাংলা সিনেমা দেখিস, হারুন সিগারেট ধরাতে ধরাতে নির্বিকারভাবে জবাব দিল। তবে কিছুটা দূরে একটি ছোট চায়ের দোকানে সাধারণ পোশাকের একজন লোক নীরবে তাদের পর্যবেক্ষণ করছিল। সে নাফিসার চলে যাওয়ার পথের দিকে তাকাল, তারপর তার ফোন বের করে একটি সংক্ষিপ্ত বার্তা টাইপ করল। লক্ষ্যবস্তুর সাথে যোগাযোগ শনাক্ত করা হয়েছে। পরিচয় গোপন রাখতে হবে। বার্তাটি পাঠিয়ে দিয়ে সে ফোনটা আবার পকেটে রেখে দিল। লোকটি হালকা হাসল। রাতে নাফিসা তার থাকার জায়গায় ফিরে এল। কমলাপুর রেললাইনের ধারে একটি ছোট ঝুপড়ি, যার ফুটো টিনের চাল দিয়ে আকাশ দেখা যায়। ভেতরে শুধু একটি পাতলা তোশক আর একটি পুরনো রেডিও। এক কোণায় একটি ছোট ব্যাগ রাখা, যার ভেতরে সুন্দর করে ভাঁজ করা পোশাক আর চকচকে কালো জুতো। তার টোকাই জীবনের সাথে এক চূড়ান্ত বৈপরীত্য। সে মেঝেতে বসে এক বালতি পানি দিয়ে তার হাতের ক্ষত পরিষ্কার করছিল। তার দৃষ্টি ছিল শূন্য, কিন্তু মন ছিল ব্যস্ত। সে ছোট ব্যাগটা খুল একটা সোনালি রঙের ছোট ব্যাজ বের করল, যেখানে একটি ঈগলের প্রতীক আর গোয়েন্দা অধিদপ্তর লেখা ছিল। হ্যাঁ, নাফিসা কোনো সাধারণ টোকাই ছিল না। সে ছিল একজন আন্ডারকাভার ইন্টেলিজেন্স অফিসার। গত 2 মাস ধরে সে কারওয়ান বাজার এলাকার কিছু দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তার একটি নেটওয়ার্ক তদন্ত করার জন্য এক গোপন মিশনে ছিল, যারা চাঁদাবাজি এবং ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে টাকা আদায়ের সাথে জড়িত ছিল। তাদের কার্যকলাপ কাছ থেকে পর্যবেক্ষণ করার জন্যই সে একজন টোকাইয়ের ছদ্মবেশ নিয়েছিল। কিন্তু সকালের ঘটনাটি তাকে আরও সতর্ক হতে বাধ্য করেছিল, বিশেষ করে কারণ যে পুলিশ তাকে লাথি মেরেছিল সে তার তদন্তের লক্ষ্যবস্তুর তালিকায় ছিল। সে ব্যাজটার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। হারুন, সে ফিসফিস করে বলল। নামটা এখন তার মাথায় গেঁথে গেছে। শুধু তার রুক্ষ আচরণের জন্য নয়, বরং কারণ সে অধ্যত্বের আড়ালে আরও বড় কিছুর গন্ধ পাচ্ছিল। গোয়েন্দা রিপোর্টে কনস্টেবল হারুনের নাম বাজারের আশেপাশে অবৈধভাবে টাকা তোলার অভিযোগে অনেক দিন ধরেই আসছিল। কিন্তু কোনো শক্ত প্রমাণ ছিল না। সেই রাতে নাফিসা তার ছোট ডায়েরিতে একটি গোপন প্রতিবেদন লিখল। সাবজেক্ট: হারুন বেসামরিক নাগরিকের প্রতি সহিংস আচরণ প্রদর্শন করেছে। কারওয়ান বাজার এলাকায় চাঁদাবাজিতে জড়িত থাকার সম্ভাবনা। তার কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা হলে আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখায়। নিবিড় পর্যবেক্ষণের প্রয়োজন। সে ডায়েরিটা বন্ধ করে জানালার বাইরে তাকাল। শহরের আলো দূরে মিটমিট করে জ্বলছিল। মনে মনে সে প্রতিজ্ঞা করল, কাল আমি আবার ফিরে আসব। কিন্তু এবার শুধু বস্তা নিয়ে নয়। পরদিন ভোরে বাজারের পরিবেশ ইতিমধ্যেই কোলাহলপূর্ণ হয়ে উঠেছিল। নাফিসা তার ঠেলাগাড়ি নিয়ে আবার হাজির হল, যেন গতকাল কিছুই ঘটেনি। কিন্তু তার জামার নিচে একটি ছোট পিনের মতো মাইক্রো ক্যামেরা এবং একটি ভয়েস রেকর্ডার লুকানো ছিল। কিছু বাজার ব্যবসায়ী তাকে স্বাভাবিকভাবেই সম্ভাষণ জানাল। কিন্তু কেউ কেউ ফিসফিস করে বলছিল, ওই যে সেই টোকাই মেয়েটা, যাকে কাল পুলিশ বকা দিয়েছিল। বেচারিকে নাফিসা শুধু হাসল, যেন সে কিছুই শুনতে পায়নি। রাস্তার অন্যদিকে হারুন ও তার দল আবার একটি ছোট পুলিশ চৌকিতে পাহারা দিচ্ছিল। সে দূর থেকে নাফিসাকে দেখে তাচ্ছিলের হাসি হাসল। ওই তো কালকের টোকাইটা। এখনও এদিক দিয়ে যাওয়ার সাহস আছে। বাদ দে না, হারুন। আবার ঝামেলা করিস না, রফিক বলল। বরং আমি দেখতে চাই আমি আবার বকা দিলে ও কি করে। হারুন উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল। কিন্তু এবার হারুন কাছে আসার আগেই কালো কাচের 2টি গাড়ি এসে থামল। ভেতর থেকে 3 জন সাধারণ পোশাকের লোক নামল, কিন্তু তাদের দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল তারা সাধারণ কেউ নয়। তাদের মধ্যে একজন ছিলেন ইন্সপেক্টর কামাল চৌধুরী, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এর অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের একজন কর্মকর্তা। তিনি সরাসরি চৌকির দিকে এগিয়ে গেলেন। সকাল, তিনি কঠোর স্বরে বললেন। পুলিশ সদস্যরা সোজা হয়ে দাঁড়াল। সকাল স্যার, তারা একযোগে জবাব দিল। হারুনও সোজা হয়ে দাঁড়াল, কিন্তু তার কপালে ঠান্ডা ঘামের বিন্দু জমতে শুরু করল। কামাল চৌধুরী চারদিকে তাকালেন, তারপর এমন কিছু জিজ্ঞেস করলেন যা সবাইকে চুপ করিয়ে দিল। আমি রিপোর্ট পেয়েছি যে এখানে ছোট ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিতভাবে চাঁদা তোলা হয়। কেউ কি কিছু ব্যাখ্যা করতে চাও? কেউ কথা বলার সাহস পেল না। হারুন ধোক গিল। না স্যার। হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, সে দ্রুত জবাব দিল। কামাল চৌধুরী তার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন, তারপর শীতল হাসি হেসে বললেন, দেখা যাবে। এদিকে নাফিসা দূর থেকে পুরনো বোতল নিয়ে ব্যস্ত থাকার ভান করে সব পর্যবেক্ষণ করছিল।
কিন্তু তার জামায় লাগানো ছোট ক্যামেরাটি সেই কথোপকথনের প্রতিটি মুহূর্ত রেকর্ড করছিল। সে জানত প্রথম ধাপ সফল হয়েছে। ৩ মাস আগে নাফিসা পুলিশ একাডেমির শেষ বর্ষের একজন ক্যাডেট ছিল, যে ফিল্ড ইন্টেলিজেন্স প্রশিক্ষণে অংশ নিচ্ছিল। তার তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা এবং গভীর সামাজিক সহানুভূতির জন্য ইন্সপেক্টর কামাল চৌধুরী তাকে সরাসরি নিযোগ দিয়েছিলেন। যখন তাকে একজন টোকাইয়ের ছদ্মবেশে কাজ করার দায়িত্ব দেওয়া হয়, তখন তার অনেক সহকর্মী সন্দেহ প্রকাশ করেছিল। এই কাজটা সহজ নয় নাফিসা। পরিবেশটা খুব কঠিন, আর তোমাকে সত্যিই দারিদ্র্যসীমার নিচে বাস করতে হবে, কামাল চৌধুরী তখন বলেছিলেন। নাফিসা সংক্ষেপে উত্তর দিয়েছিল, সত্যের জন্য হলে আমি প্রস্তুত। আর সত্যিই সে পুরোপুরি একজন টোকাইয়ের জীবনযাপন শুরু করেছিল, ব্রিজের নিচে ঘুমাত, বাসি খাবার খেত, আর এমন মানুষদের মধ্যে বাস করত যাদের কথা রাষ্ট্র প্রায় ভুলে যায়। কিন্তু সেখান থেকে সে সততা, সংগ্রাম এবং সম্মানের মতো অনেক কিছু শিখেছিল, যা ধারীরা প্রায় উপেক্ষা করে। এ কারণেই যখন হারুন তাকে লাথি মেরেছিল, তখন তার মধ্যে শুধু রাগই জন্মায়নি, বরং সেই ব্যবস্থার প্রতি এক গভীর হতাশাও জন্মেছিল যা ছোট মানুষদের রক্ষা করার কথা ছিল। পরদিন সকালে কারওয়ান বাজারের পরিবেশ স্বাভাবিকের চেয়ে বেশি থমথমে ছিল। বাতাসে ভেজা ভাব থাকলেও একটা চাপা উত্তেজনা ছিল। ইন্সপেক্টর কামাল চৌধুরীর পরিদর্শনের পর অনেক ব্যবসায়ী চাঁদাবাজির তদন্তের বিষয়ে ফিসফিস করছিল। মোড়ে পাহারারত পুলিশদেরও আগের চেয়ে বেশি সতর্ক দেখাচ্ছিল। কিন্তু কনস্টেবল হারুন ছিল অস্থির। সারারাত সে ঘুমাতে পারেনি। ইন্সপেক্টর কামালের কথাগুলো তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। দেখা যাবে কি তার মনে হচ্ছিল যেন কেউ তাকে নজর রাখছে, কিন্তু কে তা সে জানত না। আর অজানা কারণে গতকালের সেই টোকাই মেয়েটির মুখ তার বারবার মনে পড়ছিল। দয়ার জন্য নয়, বরং মেয়েটির চোখের দৃষ্টির জন্য। সেখানে এমন কিছু ছিল যা তাকে শান্তিতে থাকতে দিচ্ছিল না। সকাল ৮টা নাগাদ নাফিসা আবার হাজির হল। ঠিক আগের মতোই ক্যাচক্যাচ শব্দ করা ঠেলাগাড়ি আর পিঠে বড় বস্তা নিয়ে। তার মুখ ছিল ভাবলেশহীন, যেন গতকালের ঘটনা কোনো ছাপি ফেলেনি। কিন্তু মনে মনে সে জানত, আজ একটি গুরুত্বপূর্ণ দিন। আজ তার সংগ্রহ করা সমস্ত রেকর্ডিং সরাসরি পিবিআইয়ের সদর দফতরে পাঠানো হবে। সে তার জামার নিচে থাকা ছোট রেকর্ডারটি চালু করল, তারপর ধীরে ধীরে পুলিশ চৌকির পাশ দিয়ে হেঁটে গেল। হারুন একটা প্লাস্টিকের চেয়ারে বসেছিল, তাকে দেখেই সাথে সাথে উঠে দাঁড়াল। ওই, তুই আবার এসেছিস, সে কর্কশ স্বরে বলল। কিছু ব্যবসায়ী তাদের কাজ থামিয়ে দেখতে লাগল। মুহূর্তের মধ্যে পরিবেশটা থমথমে হয়ে গেল। নাফিসা থামল, নির্ভীকভাবে তার দিকে তাকাল। হ্যাঁ স্যার, আমি তো রোজই এদিক দিয়ে যাই। কোনো সমস্যা? তার গলার স্বর ছিল শান্ত কিন্তু ধারালো। হারুন নাক সিটকাল। তুই কাল আমাকে অপমান করেছিস। আজ আবার এসেছিস? আমি শুধু আমার রুজি রোজগার করি স্যার। আমি কারো কোনো ক্ষতি করিনি গি। হারুন তার দিকে এক পা এগিয়ে এল। তুই ভাবিস আমি কিছু বুঝি না? তোকে দেখে তো সাধারণ টোকাই মনে হয় না, তাই না? নাফিসা সামান্য মাথা নিচু করে নার্ভাস হওয়ার ভান করল। আমি বুঝতে পারছি না স্যার, আপনি কি বলতে চাইছেন? হারুন চোখ শুরু করল। আমার মনে হচ্ছে তুই কাল কিছু একটা রেকর্ড করছিলি, তাই না? আমি যখন তোকে বকা দিচ্ছিলাম, তখন অনেকেই দেখেছে তোর হাতে কিছু একটা ছিল ও অন্য পুলিশ সদস্যরাও উঠে দাঁড়াল, সন্দেহের দৃষ্টিতে তাকাতে লাগল। নাফিসা হালকা হাসল। রেকর্ড? আমার তো কোনো মোবাইলই নেই স্যার। কোনো টোকাইয়ের কাছে মোবাইল থাকে নাকি? হারুনের সন্দেহ আরও বাড়ল। সে নাফিসার হাত ধরে জোরে টান দিল। তুই আমার সাথে চৌকিতে চল। তোকে তল্লাশি করতে হবে গু। নাফিসা শান্ত থাকার চেষ্টা করল। মনে মনে সে জানত এমন কিছু হতে পারে। তাকে শুধু একটা জিনিস নিশ্চিত করতে হতো, যে তার রেকর্ডারের সব ডেটা ইতিমধ্যেই দূরবর্তী সংকেতের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে প্রেরিত হয়ে গেছে। ছোট সেই পুলিশ চৌকির ভেতরে গরম বাতাস বাসি কফি আর সিগারেটের গন্ধে ভারী হয়েছিল। হারুন তার দুই সহকর্মী রফিক আর সেলিমকে দরজা বন্ধ করতে বলল। ওর শরীর তল্লাশি কর, দেখ কোনো যন্ত্র আছে কি না, হারুন আদেশ দিল। রফিক ইতস্তত করছিল। কিন্তু হারুন, ও তো একটা মেয়ে। তুই ভয় পাচ্ছিস নাকি? ও তো শুধু একটা টোকাই, হারুন ধমকে উঠল। কিন্তু রফিকের হাত তাকে স্পর্শ করার আগেই নাফিসা মুখ তুলল। তার দৃষ্টি বদলে গেল, শীতল আর কঠিন। সে এমন এক স্বরে কথা বলল যা আর কোনো টোকাইয়ের মতো শোনাচ্ছিল না। কনস্টেবল হারুন, আপনি কি জানেন আপনি এখন যা করছেন তাকে হয়রানি এবং ক্ষমতার অপব্যবহার বলা যেতে পারে?
হারুন হতবাক হয়ে গেল। সেই কণ্ঠস্বর, সেই কথা বলার ভঙ্গি, এটা কোনো বাজারের মানুষের মতো নয়। তুই তুই আসলে কে? সে ধীরে কিন্তু চাপা স্বরে জিজ্ঞাসা করল। নাফিসা সোজা হয়ে দাঁড়াল, সরাসরি হারুনের চোখের দিকে তাকাল। আমি যথেষ্ট ধৈর্য ধরেছি, স্যার। কিন্তু গতকাল থেকে আপনি শুধু নৈতিকতাই লঙ্ঘন করেননি, আপনি আপনার পরনের এই সম্মানকেও কলঙ্কিত করেছেন। রফিক আর সেলিম একে অপরের দিকে তাকাল, বিভ্রান্ত। হারুন বিদ্রূপের হাসি হাসল। বাহ, একজন টোকাইয়ের জন্য তোর কথা তো বেশ বড় বড়। নাফিসা তার জামার ভেতর থেকে একটি ছোট পরিচয়পত্র বের করল। সে সেটা টেবিলে রাখল, যেখানে লেখা ছিল গোয়েন্দা অধিদপ্তর, অভ্যন্তরীণ অপারেশনস। নাম নাফিসা আহমেদ। মুহূর্তের মধ্যে ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। পুরনো ফ্যানের ক্যাচক্যাচ শব্দ ছাড়া আর কোনো আওয়াজ শোনা যাচ্ছিল না। হারুন কার্ডটার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল, তারপর অবিশ্বাসের দৃষ্টিতে নাফিসার দিকে তাকাল। তুই তুই ইন্টেলিজেন্সের লোক? নাফিসা সোজা তাকাল। হ্যাঁ। আর গত 2 মাস ধরে আমি এই এলাকায় চাঁদাবাজি এবং সাধারণ মানুষের উপর নির্যাতনের অভিযোগ তদন্ত করার জন্য ছদ্মবেশে আছি, যার মধ্যে আপনার কার্যকলাপও অন্তর্ভুক্ত। হারুন নার্ভাসভাবে হাসল। এটা এটা নিশ্চয়ই নকল। ইন্টেলিজেন্সের লোক টোকাই সেজে কাজ করবে, এটা হতেই পারে না। কারণ এটা অসম্ভব মনে হয়, তাই এটা এত কার্যকর, নাফিসা শান্তভাবে জবাব দিল। সে তার হাতঘড়ির একটি ছোট বোতাম টিপল এবং কিছুক্ষণ পরেই একটি মিনি স্পিকার থেকে একটি রেকর্ডিং শোনা গেল। হারুনের নিজের কণ্ঠস্বর, যেখানে সে গতকাল নাফিসাকে ধমকাচ্ছে, লাথি মারছে এবং অপমান করছে। রফিক ঢোক গিলল। এটা তো তোর গলা, হারুন। হারুন আতঙ্কিত হতে শুরু করল। আমাকে ফাঁসানো হচ্ছে কি? নাফিসা তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল। না স্যার, আপনাকে আপনার নিজের অহংকার ফাঁসিয়েছে কি। কিছুক্ষণ পরেই বাইরে থেকে শব্দ শোনা গেল। 2টি কালো গাড়ি চৌকির সামনে এসে থামল। ইন্সপেক্টর কামাল চৌধুরী ইউনিফর্ম পরা 2 পিবিআই সদস্যকে নিয়ে নামলেন। যথেষ্ট হয়েছে, তিনি ভেতরে ঢোকার সময় শীতল স্বরে বললেন। চৌকির ভেতরে থাকা সবাই ভয়ে শক্ত হয়ে গেল। কামাল চৌধুরী নাফিসার দিকে তাকালেন। তোমার রিপোর্ট সম্পূর্ণ, আহমেদ। নাফিসা মাথা নাড়ল। সবকিছু রেকর্ড করা হয়েছে এবং পাঠানো হয়েছে, স্যার। হারুন স্তব্ধ হয়ে গেল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কনস্টেবল হারুন, কামাল চৌধুরী ধীরে কিন্তু দৃঢ়ভাবে বললেন, বেসামরিক নাগরিকের উপর সহিংসতা এবং কারওয়ান বাজার এলাকায় চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগে আপনাকে সাময়িকভাবে আটক করা হল। আমরা আরও তদন্ত করব। হারুন নিজেকে বাঁচানোর চেষ্টা করল। স্যার, এটা অন্যায়। ও শুধু ছদ্মবেশে ছিল। এভাবে কাউকে দোষারোপ করা যায় না। কামাল চৌধুরী তার দিকে এগিয়ে গেলেন, শীতল দৃষ্টিতে তাকালেন। ন্যায় হতো যদি তুমি রাস্তায় শুধু খাবার খোঁজা একটা নিরীহ মানুষকে লাথি না মারতে। কিন্তু তুমি রাস্তার ছোট শাসক হতে চেয়েছিলে। এখন তার পরিণতি ভোগ করো। চৌকির বাইরে তখন কৌতূহলী বাজারবাসীর ভিড় জমে গেছে। যখন হারুনকে হাতকড়া পরিয়ে বের করা হল, তখন মোবাইল ফোনের ক্যামেরাগুলো ঝলসে উঠল। কিছু ব্যবসায়ী আস্তে আস্তে উল্লাস প্রকাশ করল। কেউ কেউ আবেগপ্রবণ হয়ে পড়ল। দেখ, যে কালকে টোকাইটার সাথে রাগারাগি করছিল, একজন বয়স্ক লোক ফিসফিস করে বলল। অবিশ্বাস্য, মেয়েটা নাকি গোয়েন্দা, আরেকজন উত্তেজিত হয়ে বলল। হারুন গভীর লজ্জায় মাথা নিচু করে ফেল। তার হাত কাঁপছিল, ঠান্ডার জন্য নয়, ভয়ের জন্য। যাদেরকে সে এতদিন তুচ্ছতাচ্ছিল্য করে এসেছে, তারা আজ তাকে ঘৃণার চোখে দেখছিল। এদিকে নাফিসা চৌকির দরজার কাছে দাঁড়িয়েছিল। তার পরনে গোয়েন্দা অধিদপ্তরের প্রতীকসহ একটি কালো জ্যাকেট দেখা যাচ্ছিল। তার মুখ শান্ত থাকলেও চোখে ছিল এক বিষণ্ণতার ছায়া। কয়েক ঘণ্টা পর পিবিআইয়ের অস্থায়ী অফিসে নাফিসা ইন্সপেক্টর কামাল চৌধুরীর মুখোমুখি বসেছিল। দারুণ কাজ করেছ, কামাল চৌধুরী একটি মোটা ফাইল খুলতে খুলতে বললেন। তোমার সংগ্রহ করা তথ্য একটি আরও বড় নেটওয়ার্ক উন্মোচন করেছে। হারুন শুধু একটি ছোট মাছ। এর উপরে একজন মূর্ধতন কর্মকর্তা আছেন যিনিও এর সাথে জড়িত। নাফিসা মাথা নাড়ল। আমি তদন্ত চালিয়ে যেতে প্রস্তুত, স্যার। কিন্তু একটা কথা বলতে পারি? কামাল চৌধুরী মৃদু হাসলেন। বলো। আমি ভাবতে পারিনি যে এখনও এমন অনেক মানুষ পড়ে, যারা তাদের শপথের অর্থ ভুলে গেছে।
আমি যদি সেদিন মানসিকভাবে শক্তিশালী না থাকতাম, হয়তো আমি ট্রমার শিকার হতাম বা কাজটা ছেড়েই দিতাম। কামাল চৌধুরী তার দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকালেন। এজন্যই তোমাকে বেছে নেওয়া হয়েছিল। তুমি শুধু একজন তীক্ষ্ণ বুদ্ধির গোয়েন্দা নও, তুমি একজন সংবেদনশীল মানুষও, যার এখনও একটা হৃদয় আছে। এটা বিরল। নাফিসা জানালার বাইরে তাকাল। ধীরে ধীরে বৃষ্টি নামতে শুরু করেছিল। সত্যি বলতে আমার ওই বাজারে ফিরে যেতে ইচ্ছে করছে। ছদ্মবেশে নয়, বরং সেই ছোট ছোট মানুষগুলোর পাশে দাঁড়াতে, যাদের সাথে আমার পরিচয় হয়েছে। কামাল চৌধুরী মাথা নাড়লেন। অবশ্যই যেতে পারো। কিন্তু এবার তুমি টোকাই হিসেবে যাবে না, যাবে এমন এক প্রতীক হিসেবে, যে প্রমাণ করেছে যে সবচেয়ে নোংরা জায়গাতেও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব। এক সপ্তাহ পর কারওয়ান বাজারের পরিবেশটা অন্যরকম লাগছিল। আর কোনো ভীতিপ্রদ তল্লাশি চৌকি ছিল না। কোনো রুক্ষ পুলিশও ছিল না। কিছু নতুন অফিসার সেখানে নিয়োগ করা হয়েছিল, যাদের ব্যবহার ছিল অনেক বেশি মানবিক। বাজারের এক কোণে নাফিসা সাধারণ কিন্তু পরিষ্কার পোশাকে এল। সে সেখানকার টোকাই বাচ্চাদের জন্য একগাদা খাতা আর লেখার সরঞ্জাম নিয়ে এসেছিল। বাবু নামের সেই ছোট ছেলেটি, যে তাকে আগে সম্ভাষণ জানিয়েছিল, দৌড়ে তার কাছে এল। নাফিসা আপা, তুমি তো এখন আর টোকাই নও। নাফিসা হেসে তার মাথায় হাত বুলিয়ে দিল। আমি তখন টোকাই ছিলাম, কিন্তু বোতল খোঁজার জন্য নয়, সত্য খোঁজার জন্য। কিছু ব্যবসায়ী তার সাথে হাত মেলাল, তার সাহসের জন্য ধন্যবাদ জানাল। সে নম্রভাবে উত্তর দিল, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। আসল কথা হল, এখন আর কোনো ছোট মানুষকে ভয়ে থাকতে হবে না। দূরে জোহরের আয়ানের ধ্বনি ভেসে এল। নাফিসা এক মুহূর্ত থামল, পরিষ্কার হতে থাকা আকাশের দিকে তাকাল। মনে মনে সে প্রার্থনা করল, যেন আরও অনেক আইন প্রয়োগকারী কর্মকর্তা মনে রাখেন যে ক্ষমতা দমন করার জন্য নয়, রক্ষা করার জন্য। সে হালকা পায়ে বাজার ছেড়ে চলে গেল। তার পিঠে আর কোনো বস্তা ছিল না, কিন্তু ছিল এক পরিচ্ছন্ন সম্মান, যা সে তার সাহস আর সততা দিয়ে অর্জন করেছিল। কনস্টেবল হারুনের গ্রেপ্তারের প্রায় 2 মাস কেটে গেছে। তার ঘটনাটি একটি বড় খবরে পরিণত হয়েছিল। স্থানীয় গণমাধ্যম বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এটি নিয়ে লিখেছিল, টোকাইকে লাথি মারা পুলিশ গ্রেপ্তার। জানা গেল ভিকটিম একজন গোয়েন্দা, তরুণী গোয়েন্দার ছদ্মবেশী অভিযান কারওয়ান বাজারের চাঁদাবাজি উন্মোচন করল। নাফিসা আহমেদের নাম হঠাৎ করেই জনসাধারণের কাছে পরিচিত হয়ে উঠল। যদিও গোয়েন্দা জগতে তার পরিচয় গোপন থাকার কথা ছিল, কিন্তু বাস্তব জগতে জনপ্রিয়তা আশীর্বাদের চেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়াল। সেই দিন সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের গোয়েন্দা অধিদপ্তরের অফিসে নাফিসা একটি নতুন প্রতিবেদন লেখা শেষ করার পরেই একজন অভ্যন্তরীণ কুরিয়ার একটি মোটা খাকি খাম নিয়ে এল, যার উপর অফিসিয়াল সিক্রেট ছাপ মারা ছিল। সে ধীরে ধীরে খামটা খুলল। ভেতরে ছিল এসপি বশির আহমেদের স্বাক্ষর করা একটি আনুষ্ঠানিক চিঠি, যিনি তার সরাসরি ঊর্ধ্বতন কর্মকর্তা। চিঠির বিষয়বস্তু ছিল সংক্ষিপ্ত কিন্তু কঠোর। পার্সোনেল নাফিসা আহমেদকে সাময়িকভাবে প্রাদেশিক অভ্যন্তরীণ তদন্ত ইউনিটে বদলি করা হল। লিখিত অনুমতি ছাড়া কোনো ফিল্ড ইনভেস্টিগেশন কার্যকলাপে অংশ না নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। কারণ পার্সোনেলের নিরাপত্তা এবং আন্তঃবিভাগীয় সমন্বয়ের প্রয়োজন। নাফিসা চিঠিটা কয়েকবার পড়ল। সাময়িকভাবে বদলি, সে ফিসফিস করে বলল, নাকি ধীরে ধীরে সরিয়ে দেওয়া হচ্ছে। সে জানালার বাইরে তাকাল। ঢাকার আকাশ মেঘলা। সে জানত এটা কোনো ভালো লক্ষণ নয়। গোয়েন্দা জগতে বিস্তারিত ব্যাখ্যা ছাড়াই হঠাৎ বদলির অর্থ প্রায়শই হয় যে কেউ এমন কিছুতে হাত দিয়েছে যা আরও উঁচুতে থাকা কাউকে স্পর্শ করেছে, এমন কিছু যা ঘাটা উচিত ছিল না। দুপুরে নাফিসা তার পুরনো সহকর্মী রিয়াজের সাথে দেখা করল, যে তার ইউনিটের একজন সিনিয়র ডেটা বিশ্লেষক। তারা ক্যান্টিনের এক কোণে বসে কালো কফি খাচ্ছিল। তুই জানিস কেন আমাকে বদলি করা হয়েছে? নাফিসা ভ্রু কুঁচকে রিয়াজের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল। রিয়াজ কথা বলার আগে চারদিকে তাকিয়ে নিল। ওপর মহলে ফিসফিস চলছে। শোনা যাচ্ছে তুই এমন কিছু ফাঁস করে দিয়েছিস যা একজন বড় কর্মকর্তাকে ছুঁয়ে গেছে। হারুন তো শুধু একটা গুটি ছিল। কার গুটি? রিয়াজ তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল। শোনা যাচ্ছে তার উপরে একজন মধ্যম সারির কর্মকর্তা আছেন, যিনি ফিল্ড কোঅর্ডিনেটর। তিনি কয়েকটি বাজার থেকে তোলা চাঁদার টাকা বণ্টনের ব্যবস্থা করেন। হারুন শুধু তার একটা ছোট অংশ ছিল। নাফিসা কিছুক্ষণ চুপ করে রইল। তার নাম উল্লেখ করা হয়েছে? রিয়াজ অবশেষে নিচের দিকে তাকাল। এসপি বশির আহমেদ। নামটা শুনে নাফিসার বুক কেঁপে উঠল।
এটা সেই একই নাম যা সকালে তার বদলির চিঠিতে ছিল। রাতে নাফিসা সরাসরি বাড়ি গেল না। সে গোপনে ডিজিটাল আর্কাইভ রুমে ফিরে গেল, যেখানে সমস্ত অভ্যন্তরীণ প্রতিবেদন সংরক্ষিত ছিল। সে তার ব্যক্তিগত অ্যাক্সেস ব্যবহার করে ঢাকার পূর্বাঞ্চলে বাজার তদারকি অভিযানের পুরনো প্রতিবেদনগুলো খুঁজতে শুরু করল। কিছু ফাইল গোপন কোড দিয়ে লক করা ছিল, কিন্তু নাফিসা সেই সিস্টেম ভেদ করার উপায় জানত। একাডেমির প্রশিক্ষণের সময় শেখা কৌশল কাজে লাগিয়ে সে একটি অদ্ভুত প্যাটার্ন খুঁজে পেল। যখনই বাজারে কোনো বড় তল্লাশি অভিযান হতো, তখনই ফিল্ড থেকে বাজেয়াপ্ত অর্থ শিরোনামে একটি অতিরিক্ত আর্থিক প্রতিবেদন যুক্ত হতো। পরিমাণটা খুব বড় ছিল না, কিন্তু নিয়মিতভাবে আসত এবং সেই সমস্ত প্রতিবেদনের স্বাক্ষরকারী ছিলেন এসপি বশির আহমেদ। নাফিসা অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। তার মধ্যে রাগ, হতাশা আর ভয়ের এক মিশ্র অনুভূতি হচ্ছিল। যদি সত্যি উনি এর মূল হোতা হন, সে ফিসফিস করে বলল, আমাকে খুব সাবধানে এগোতে হবে। উনি সাধারণ কোনো বস নন। সে ডেটাগুলো একটি ছোট ফ্ল্যাশ ড্রাইভে কপি করে তার জ্যাকেটের ভেতরের পকেটে রাখল। সে জানত সেই রাতে সে এক বিপজ্জনক অঞ্চলে পা রেখেছে। এখন আর শুধু একজন দুর্নীতিগ্রস্ত পুলিশের বিরুদ্ধে লড়াই নয়, বরং তার নিজের প্রতিষ্ঠানের ভেতরের এক পচা সিস্টেমের বিরুদ্ধে লড়াই। রাত 11টা নাগাদ নাফিসা বেসমেন্টের পার্কিং লটে নামল। জায়গাটা ছিল নির্জন, শুধু তার নিজের পায়ের শব্দের প্রতিধ্বনি শোনা যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে কোণার আলোগুলো এক এক করে নিভে গেল। সে সতর্ক হয়ে থেমে গেল। একটি কালো গাড়ির আড়াল থেকে মাস্ক পরা দুজন বিশালদেহী লোক বেরিয়ে এল। কোনো কথা না বলে তাদের একজন সরাসরি এগিয়ে এসে নাফিসার ব্যাগটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করল। নাফিসার রিফ্লেক্স কাজ করল। সে লোকটির হাঁটুতে লাথি মেরে দ্রুত শরীর ঘুরিয়ে নিল। তার প্রশিক্ষণের দক্ষতা কাজে লাগল। লোকটি পড়ে গেল, কিন্তু অন্যজন একটি ছোট ছুরি বের করল। নাফিসা ধীরে ধীরে পিছিয়ে গেল, তারপর তার ব্যাগ থেকে একটি ছোট ভাঁজ করা লাঠি বের করল। তোরা কার লোক? সে কঠোর স্বরে জিজ্ঞাসা করল। কোনো উত্তর এল না। শুধু আক্রমণ। খালি পার্কিং লটে লোহার সংঘর্ষ আর জুতোর শব্দের প্রতিধ্বনি হচ্ছিল। নাফিসার বাহুতে একটা আঁচ লাগল, কিন্তু সে একজন হামলাকারীকে সজোরে আঘাত করে কাবু করতে সক্ষম হল। অন্যজন জরুরি সিডির দিকে পালিয়ে গেল। নাফিসা তাড়া করল, কিন্তু তাকে হারিয়ে ফেল। সে শুধু হামলাকারীর পকেট থেকে পড়ে যাওয়া একটি ছোট কাগজের টুকরো খুঁজে পেল। যদি বাঁচতে চাস, চুপ থাক। সে লেখাটার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল, তারপর ফিসফিস করে বলল, এখন আমি জানি আমি লক্ষ্যের খুব কাছে চলে এসেছি। পরদিন নাফিসা ইন্সপেক্টর কামাল চৌধুরীর সাথে রামপুরার একটি ছোট চায়ের দোকানে দেখা করল। সে সাধারণ পোশাকে এসেছিল। কামাল চৌধুরীকে স্বাভাবিকের চেয়ে বেশি ক্লান্ত দেখাচ্ছিল। আমি তোমার বদলির খবর শুনেছি, তিনি কোনো ভনিতা ছাড়াই বললেন। তাহলে গুজবটা সত্যি? কামাল চৌধুরী মাথা নাড়লেন। বশির নিজের পথের কাঁটা সরাচ্ছে। আমি অনেকদিন ধরেই সন্দেহ করছিলাম ও জড়িত, কিন্তু অভ্যন্তরীণ আদালতে পেশ করার মতো কোনো প্রমাণ ছিল না। নাফিসা তার পকেট থেকে ফ্ল্যাশ ড্রাইভটি বের করল। তাহলে এটা হয়তো চাবিকাঠি হতে পারে। কামাল চৌধুরী সেটা নিলেন, তার মুখ গম্ভীর হয়ে গেল। তুমি জানো তো, যদি এটা ফাঁস হয়, তাহলে তুমিই হবে তাদের প্রথম টার্গেট। নাফিসা মৃদু হাসল। তারা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে, স্যার। গতকাল রাতে পার্কিং লটে কেউ আমাকে আক্রমণ করেছিল। কামাল চৌধুরী মুষ্টিবদ্ধ করলেন। বদমাশগুলো। ঠিক আছে, এখন থেকে তুমি একা থাকবে না। আমি বিশেষ বিভাগের সাথে সমন্বয় করব যাতে তোমার নিরাপত্তার ব্যবস্থা করা হয়। নাফিসা তার দিকে দৃঢ়ভাবে তাকাল। আমি শুধু নিরাপত্তা চাই না, স্যার। আমি ওদের ধরতে আপনার সাথে থাকতে চাই। কামাল চৌধুরী এক মুহূর্ত চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে মাথা নাড়লেন। ঠিক আছে, কিন্তু এখন থেকে তোমার প্রতিটি পদক্ষেপ রাডারের নিচে থাকবে। আমরা নীরবে খেলব। 3 দিন পর একটি গোপন অভিযান শুরু হল। নাফিসা এবং কামাল চৌধুরীর নেতৃত্বে একটি ছোট দল বশির আহমেদের রিপোর্ট থেকে অর্থের প্রবাহ ট্র্যাক করতে শুরু করল। তারা আবিষ্কার করল যে প্রতি মাসে অপারেশনাল ফান্ডের একটি অংশ জনসেবা ফাউন্ডেশন নামে একটি ভুয়া অ্যাকাউন্টে চলে যায়। আরও তদন্তের পর জানা গেল সেই ফাউন্ডেশনটি বশির আহমেদের স্ত্রী পরিচালনা করেন। নাফিসা এক রাতে বিখেসে এলাকার একটি পুরনো গুদামে নজরদারি মিশনে অংশ নিল, যেখানে নগদ টাকা জমা করার পর পাচার করা হতো বলে সন্দেহ করা হচ্ছিল। সে আবার ছন্দবেশ নিল, এবার একজন লজিস্টিক্স ডেলিভারি ড্রাইভার হিসেবে। রাত 2টা নাগাদ একটি কালো গাড়ি এল।
ভেতর থেকে বশির আহমেদ নিজে নামলেন, সাথে আরও দুজন সাধারণ পোশাকের লোক। তারা একটি বড় সুটকেস নিয়ে এসেছিল। বিপরীত দিকের একটি গাড়ি থেকে নজরদারি করতে থাকা কামাল চৌধুরী রেডিওর মাধ্যমে সংকেত দিলেন, সবাই প্রস্তুত, সংকেতের জন্য অপেক্ষা করোক। নাফিসা ট্রাক থেকে মাল নামানোর ভান করছিল। যখন বশির আহমেদ কাছে এলেন, সে তার জ্যাকেটে থাকা মাইক্রো ক্যামেরাটি চালু করল। তার কণ্ঠস্বর স্পষ্টভাবে রেকর্ড হল, তাড়াতাড়ি এই টাকাটা ফাউন্ডেশনে পাঠিয়ে দাও। আগামী সপ্তাহে আমরা ভাগাভাগি করব। হারুনের কেসের মতো যেন ফাঁস না হয়। এই বাক্যটিরই তাদের প্রয়োজন ছিল। ঠিক যখন বশির আহমেদ আবার গাড়িতে উঠতে যাচ্ছিলেন, কামাল চৌধুরী আক্রমণের নির্দেশ দিলেন। বিভিন্ন দিক থেকে সশস্ত্র পিবিআই সদস্যরা বেরিয়ে এল। পুলিশ, নড়বেন না। বশির আহমেদ প্রথমে চমকে গেলেও যখন দেখলেন কে অভিযানের নেতৃত্ব দিচ্ছে, তখন তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কামাল, আমার সাথে পেছনে লাগার সাহসও তোর হয়েছে, সে তীক্ষ্ণ স্বরে বলল। কামাল চৌধুরী এগিয়ে গেলেন। আমি শুধু সেই শপথ রক্ষা করছি যা তুমি লঙ্ঘন করেছ। এদিকে নাফিসা ট্রাকের আড়াল থেকে বেরিয়ে এল, টুপি আর মাস্ক খুলে ফেল। বশির আহমেদ গোল গোল চোখে তার দিকে তাকালেন। তুমি? নাফিসা শান্তভাবে তার দিকে তাকাল। সেই টোকাই যাকে আপনি বদলি করেছিলেন, স্যার। কয়েক ঘণ্টা পরে এসপি বশির আহমেদের গ্রেপ্তারের খবর সারা দেশের মিডিয়ায় ছড়িয়ে পড়ল। গোপন অভিযানের ভিডিও ফুটেজ ফাঁস হয়ে গেল, যেখানে বশির আহমেদকে কালো সুটকেসে লক্ষ লক্ষ টাকাসহ গ্রেপ্তার করার মুহূর্ত দেখানো হয়েছিল। সমাজ হতবাক হয়ে গেল। কিন্তু তার চেয়েও আশ্চর্যজনক ছিল সেই তরুণী গোয়েন্দার মুখ, যে আবার খবরে উঠে এসেছিল। নাফিসা আহমেদকে পুলিশ বাহিনীর এক তরুণ নায়িকা হিসেবে আখ্যায়িত করা হল, যে অভ্যন্তরীণ দুর্নীতি উন্মোচন করার সাহস দেখিয়েছে। একদিকে সে সততার প্রতীক হয়ে উঠল, কিন্তু অন্যদিকে অনেকেই অখুশি হল। বশির আহমেদের গ্রেপ্তারের 2 সপ্তাহ পর একটি আশ্চর্যজনক খবর এল। সোশ্যাল মিডিয়ায় কিছু বেনামি অ্যাকাউন্ট থেকে অভিযোগ ছড়ানো হল যে নাফিসা আসলে বশির আহমেদকে ক্ষমতাচ্যুত করার জন্য একটি রাজনৈতিক হাতিয়ার এবং ইন্সপেক্টর কামাল চৌধুরীর সাথে ঘনিষ্ঠতার কারণে সে বিশেষ সুবিধা পেয়েছে। ভুয়া খবর ছড়ানো শুরু হয়েছে, রিয়াজ একদিন বিকেলে অফিসে বলল। নাফিসা একটি পোস্ট পড়ে দীর্ঘশ্বাস ফেল। মূল হোতা ধরা পড়ার পরেও ওরা থামছে না। রিয়াজ তার দিকে গম্ভীরভাবে তাকাল। ওদের নেটওয়ার্ক এখনও সক্রিয়, আর আমার মনে হয় এটা এখনও শেষ হয়নি। নাফিসা কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকাল, ভুজা আর্টিকেলে লাগানো তার নিজের ছবির দিকে। তাহলে আমিও এখনও শেষ করিনি। সেই রাতে নাফিসা তার মেসের বারান্দায় বসেছিল। শহরের আলোগুলো দূরে আবছা দেখা যাচ্ছিল। সে তার ছোট ডায়েরিটা খুল, যে ডায়েরিটা সে টোকাই সেজে থাকার সময় ব্যবহার করত। শেষ পৃষ্ঠাটা এখনও খালি ছিল। সে ধীরে ধীরে লিখল, ন্যায়বিচারকে শক্তিশালী তা নিয়ে নয়, বরং ঝুঁকি জেনেও কে সাহসী তা নিয়ে। যতক্ষণ কেউ সাহসী থাকবে, ততক্ষণ অন্ধকার চিরকাল জিততে পারবে।